সংক্ষেপেই কয়েকটা কথা বলবো। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? মানে বিকালে বা দুটো লাইভ করলাম, তাতে কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু ঠিকঠাক লাইভগুলো শেষ পর্যন্ত বলতে পারিনি, কেটে দিতে হয়েছিল। প্রথম লাইভটাকে মানে পুরোপুরি প্রথম লাইভে কোনো কথা সাউন্ড হয়নি, আর দ্বিতীয় লাইভে পরিষ্কার হয়নি, কেটে গেছিলো। থ্যাংক ইউ কাজল হেদায়েত, আর থ্যাংক ইউ। এবার আমি শুরু করছি কয়েকটা কথা বলে। বনি দত্ত ম্যাডাম থ্যাংক ইউ, শফিক কোয়েস্ট থ্যাংক ইউ, আফতার আফতার থ্যাংক ইউ, শতাব্দী, টিনা বিশ্বাস, টিনা থ্যাংক ইউ। আজকে উত্তরবঙ্গের খুব সময় জলপাইগুড়ির যে মাঠে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন, তার মাঝে উনি অনেক সহানুভূতি দেখালেন শিক্ষকদের নিয়ে, যে 35,000 ভ্যাকান্সি দিয়েছি আর 21,000 ভ্যাকান্সি আছে। তো এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা ভ্যাকান্সি আপার প্রাইমারির নিয়োগ হয়ে গেছে, প্রাইমারির নিয়োগই বাকি আছে, শুধুমাত্র প্রাইমারি নিয়োগ, আর স্পেশাল কিছু টিচার অল্প কিছু আছে। তো এই মনে হয় মানে এই স্পেশাল এডুকেটরের জন্য এই ভ্যাকান্সি থেকেই কিন্তু ভ্যাকান্সি কাটবে। কত আছে কত নেই সেটা নিয়ে বড় কথা নয়, সকল টেট উত্তীর্ণদের নিয়োগ দিতে হবে। এমপ্লয়মেন্টের অবস্থা খুব শোচনীয়। গত 29শে সেপ্টেম্বর, ঠিক এই মাসে 2022 সাল থেকে পথ চলা শুরু, আজকে 10ই সেপ্টেম্বর 2025, 3 বছর। এই 3 বছরে আমাদের এই 3 বছরে কত কি করা যায় জানেন? কিছুই করতে পারলাম? আজ বলুন তো, 29শে সেপ্টেম্বর 2022 আর আজ 10ই সেপ্টেম্বর 2025, 3 বছর। একই দাবি, 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ। দেবে না কেন? কেন দেবে না? কেন দেবে না? প্রায় 49,368টা প্রাথমিক শিক্ষক এই প্রাথমিক স্কুল আছে, প্রাথমিক স্কুল রয়েছে পশ্চিমবঙ্গে 49,368খানা। তার থেকে প্রায় 5,000 শিক্ষক শূন্য ছিল, কিন্তু বিকাশ ভবন সেটা দেখাচ্ছে 2,215টি। শিক্ষা দপ্তরকে জানাচ্ছে যে স্কুলে শিক্ষক বেশি, ওখানে পাঠানোর জন্য। তার মধ্যে থেকে পুরুলিয়া জেলার 372টা স্কুল শিক্ষক শূন্য, তারপর বাঁকুড়া জেলা 370খানা, এই 372খানা স্কুল শিক্ষক শূন্য প্রাথমিক স্কুল। পশ্চিম মেদিনীপুর প্রায় 270-72 এমন। তারপর পূর্ব বর্ধমান প্রায় 228 না 39 এমন আছে। আবার এদিকে বীরভূম 172খানা প্রাথমিক স্কুল শিক্ষক শূন্য। ভাবতে পারছেন? এই আমলে একটা নতুন প্রাথমিক স্কুল তৈরি হয়নি, কিন্তু প্রাথমিক স্কুলগুলো নষ্ট হয়েছে। আজ দিকে দিকে একই দাবি কেন উঠছে? আজকে এই এখন ট্রেনে অনেকে আছে, তাদের জন্য এই লাইভটা উৎসর্গ করব। একদম আশিকুল ভাই, তাদের জন্য আজকের এই লাইভটা উৎসর্গ করব, যারা উত্তরবঙ্গ থেকে তিস্তা, তোরসা, কাঞ্চনজঙ্ঘা, উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনে যারা এখন ট্রেনে শুয়ে বসে আছে, বা লোকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা আসছে, সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে, কলকাতার রাজপথে আসছে কি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হবে। মুখ্যমন্ত্রী 3 বছর আকর্ষণ করেননি, 3 বছর পর আকর্ষণ করবেন। তাই ইন্টারভিউয়ের দাবিতে উত্তরবঙ্গ সুদূর মাথাভাঙা থেকে শুরু করে, কোচবিহারের মাথাভাঙা থেকে শুরু করে জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদা, সবাই পরপর কিন্তু রাতে ট্রেনে উঠে পড়েছে। তারা সারা রাত জেগে জেগে আসবে, ঘুম হবে না।
তারা এসে শিয়ালদায় ভোরবেলা শিয়ালদায় আসবে, শিয়ালদায় এসে অত ভিড়ের মধ্যে সারা রাত ঘুম হবে না, নিদ্রাহীন চোখে ঘুম ঘুম ভাব, কোনোভাবে কোনো কোথাও একটু ফ্রেশ হয়ে তারা রাজপথে যাবে। রাজপথে গেলে কি হবে, পুলিশ ধরে নিয়ে গিয়ে টেনে হাত পা ভেঙে চুরে টেনে টুনে বাসে ধাক্কা মেরে মেরে বাসে তুলে নিয়ে থানায় বসিয়ে রাখবে, রাত 10টার পর ছেড়ে দেবে। বলুন, আর এটা প্রত্যেকের কাছে অনুরোধ, এইটা কি বলুন তো? আমি শাসক শ্রেণী অনেক অনেক বন্ধু বান্ধব আছে, সবার কাছে একটাই বার্তা, বলুন এই সিস্টেমটা এটা কি? এটা কি? মুর্শিদাবাদের বন্ধুরা তারা আবার তারা ভোরবেলা উঠবে, 3টের গাড়িতে আসবে তারা। বীরভূম তার আগে বেরোবে, বাঁকুড়া সন্ধ্যাবেলা বেরিয়েছে, আর বিকালবেলা বেরিয়েছে উত্তরবঙ্গ থেকে। তো এইরকম কেন হবে? একটা মা তার সন্তানকে রেখে কলকাতার রাজপথে আন্দোলন করতে আসছে। দেখুন, একটা সরকারের কাছে, একটা নির্বাচিত সরকার, আমরাই ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত করেছি, সেই সরকারের কাছে কর্মসংস্থান চাইছি। এখানে অন্যায়টা কোথায়? এখানে অন্যায়টা কোথায়? একটা পরিষ্কার কথার উত্তর, অন্যায়টা কোথায়? যদি এটা অন্যায় হয় তাহলে গণতন্ত্র চলছে না। আর গণতন্ত্রের পক্ষে সামনের দিনে এই যুব সম্প্রদায় প্রত্যেকের বুকে কিন্তু দারিদ্রতা, প্রত্যেকের বুকে অসন্তোষের আগুন। আটকাতে পারবেন তো পুলিশ দিয়ে? পারবেন তো? আজকে আমি লাইভ করছি, আমি হয়তো অনেক লোকের কাছে খারাপ হচ্ছি, অনেক নেতা, অনেক মন্ত্রীদের কাছে, আধিকারিকদের কাছে, সেটা বড় ব্যাপার নয়। দেখতে পাচ্ছেন সব দিকে আন্দোলনের ঝাঁজ কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীদের বুকে আছে। 2010-এর পর নিয়োগ 2014 সালে টেট হলো, 16ই নিয়োগ হলো 48,000-এর মতো, আবার সেই 14 সালে 16,500 নিয়োগ হলো 19-20 সালে, আর 17 সালে নিয়োগ হলো 22 সালে গিয়ে। এই হচ্ছে প্রাথমিক শিক্ষকের নিয়োগের ব্যাপার। নিয়োগ এতটাই, 12,000 নিয়োগ হয়েছে। আগে 14 সালে টেট থেকে 2বার নিয়োগ হয়েছে, আর সেই টেটে দুর্নীতি বেশি। আপনারা চিৎকার করে অনেকেই বলছেন যে অযোগ্যদের পুনর্বাসন দেবেন। হ্যাঁ, দিন না। হয়তো কেউ সামনে বলতে পারছে না, হয়তো মুখ্যমন্ত্রীর সামনে কেউ বলতে পারছে না, কিন্তু প্রত্যেকের বুকে কিন্তু অসন্তোষ তৈরি হচ্ছে। প্রত্যেকেই ট্রেনে, বাসে, মেট্রোয়, যেখানে যাব এই সব বিষয় নিয়ে মানুষ আলোচনা করছে। যারা আগে কোনো কথাই বলতো না তারাও কিন্তু এটা নিয়ে অসন্তুষ্ট হচ্ছে। আটকাতে পারবেন তো? আচ্ছা, চাকরি প্রার্থীরা যদি সবাই রাজপথে নামে, 30-40 হাজার ডিএলএড রয়েছে, তারা ডিএলএড করতে গেলে যথেষ্ট ব্যয়বহুল, 2 বছর তাকে টাইম দিতে হয়। কি কারণে? টেট পাস করে বসিয়ে রাখার জন্য? প্রাইমারি পর্ষদ থেকে শুরু করে বিকাশ ভবনের শিক্ষা দপ্তর থেকে কি করতে আছে যদি মানুষের কাজে না লাগে? পুলিশ দিয়ে, যেখানে 1000 পুলিশ, 100 পুলিশ দরকার, সেখানে 500 পুলিশ দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সকলের কাছে অনুরোধ, যদি নিজের অধিকার ছিনিয়ে নিতে চান, কাল রাজপথে আসুন, এই লাইভটা দেখুন, কাল রাজপথে আসুন। প্রত্যেকেই যোগ্য। আমরা যদি পরীক্ষা না দিতেন কোনো সমস্যা ছিল না। প্রত্যেকেই পরীক্ষা দিয়ে বোনেদের কানের, নাকের সোনা সব খুলে রেখে যেতে হয়েছে। পেন পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয়নি আমাদের, একটা জলের বোতলও নিয়ে যেতে পারিনি, বেল্ট খুলে রাখতে হয়েছে। এত চারিদিকে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে চারিদিকে বিশাল বুদ্ধিজীবীরা বিশাল কিছু বলছে, বিশাল একটা টেট হচ্ছে চারিদিকে। সেই টেটের রেজাল্ট হলো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো, তাদের বাড়িতে নেতা মন্ত্রীরা গেল ফুলের তোড়া নিয়ে, মিষ্টিমুখ করালো। সেই টেট আজ নিয়োগ পেল না। সেই প্রাইমারি টেট কিন্তু আজ নিয়োগ হয়নি। 2022 সালে জাঁকজমকভাবে টেট নেওয়া হয়েছিল, এবং গৌতম পাল মহাশয় প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি ঘোষণা করেছিল যে এবার থেকে ন্যূনতম বছরে 2বার নিয়োগ দেবো তোমাদের কেউ বসে থাকতে হবে না। আজকে সেই 2023 সালের রেজাল্টের দিন 10ই ফেব্রুয়ারি, সেই 23 সাল পেরিয়ে গেল, 24 সাল পেরিয়ে গেল, আর এই 25 সাল পেরোতে চললো। নিয়োগ তো হয়নি, আমাদের সুযোগ দেওয়া হয়নি একবারও। আজকে যদি প্রত্যেকবার বছরে 2বার নিয়োগ হতো, তাহলে আমরা কেউ বসে থাকতাম? আজকে লাইভটাও করতে হতো আমাদেরকে। লাইভটা কি আনন্দ করে লাইভ করি? আমরা তো কিচ্ছু চাইনি।
আমরা কিছুই চাইনি। আমরা কি চেয়েছি? স্কুলগুলো বাঁচাতে, প্রত্যেকটা প্রাইমারি স্কুল বাঁচাতে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যদি মানে পর্যাপ্ত যদি শিক্ষক থাকে, আমার মনে হয় শিক্ষার্থী আসবেই আসবে। সাধারণ মানুষ না পেরে বেসরকারি স্কুলে দিচ্ছে। একজন শিক্ষক দিয়ে কাগজে টিভিতে বিভিন্ন দেখাচ্ছে যে প্রাইমারি স্কুলের শিক্ষক একজন, যে রান্না বান্নাও দেখছে, সে ঘন্টাও দিচ্ছে, সেই আবার হেড মাস্টার, সে আবার পড়াচ্ছে। লজ্জা লাগে না? এগুলো দিকে দিকে দেখছেন। আর আপনাদের জীবন নিয়ে কি আমরা প্রশ্ন করি? আপনাদের বিলাসবহুল জীবন নিয়ে কি আমরা প্রশ্ন করি? কিন্তু সময় কিন্তু আসছে সামনের দিনে, মুখ শুকিয়ে যাবে। কোথায় যাচ্ছেন হেলিকপ্টারে, কোথায় কি খরচ, সেগুলো কি আমরা জিজ্ঞাসা করি? হাজার হাজার সিকিউরিটি, জেড প্লাস নিরাপত্তা, কিসের কারণে? আজকে সরকার বলুন, আজকে মন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, চিফ সেক্রেটারি বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকটাই কিন্তু মানব কল্যাণের জন্য তৈরি, মানুষের কল্যাণের জন্য। পুলিশ প্রশাসন, আজকে আমার গেঞ্জিটা দেখুন, আপনারা এই গেঞ্জিটা পরেই আমি বসলাম। পুলিশ কিন্তু খারাপ না, সেটা তাদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা তার উপর নির্ভর করে। তারা চাকরিজীবী, তাদেরকে যেটা বলবে সেই অনুযায়ী কাজ করে। এই গেঞ্জিটা কিন্তু বিধাননগর পূর্ব থানার এক অফিসার দিয়েছিলেন। মানে টানতে গিয়ে আমার জামায় এমনভাবে টেনেছিল একটা আন্দোলনে, আমার বোতামগুলো সব ছিঁড়ে গেছিল। তো সেই জামা ছেঁড়া অবস্থায় স্যারের কাছে বললাম, মানুষ অনেক, পুলিশ ভালো, অনেক ভালো মানুষ আছে, সবাই খারাপ না। তো উনি এই গেঞ্জিটা দিয়েছিলেন, সেই গেঞ্জিটা পরে লাইভ করছি, যে এই গেঞ্জিটা পরো। অনেক মানুষ আছে, তারা বলে যে এই প্রাইমারি তোমাদের যে আন্দোলনটাই একমাত্র বর্তমানে সবচেয়ে বেশি চর্চিত। মানে তোমাদের প্রাইমারি শিক্ষক 40,000 ভ্যাকান্সি যদি দেয়, তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, আর তো আমাদেরও এই সমস্যায় পড়তে হবে না, তোমরা প্রত্যেকে নিয়োগ পেলে আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না। পুলিশ প্রশাসন এটা সামনে বলে, মুখ্যমন্ত্রীর সামনে বলতে পারছেন না, কিন্তু তারা কিন্তু প্রত্যেকে আলোচনা করেন বিষয়গুলো নিয়ে, যে কেন 19 তারিখে কোনো গর্ভবতী বোনকে তাকে টানতে টানতে বাসে তুলতে হবে, যে ব্লাইন্ড ম্যান, যে পিএইচ ক্যান্ডিডেট, তাকে কেন টানতে টানতে বাসে তুলতে হবে। আমি একটা রিলস শেয়ার করেছি, উত্তর দিনাজপুর কুসমা, ওটা হচ্ছে ওর বাড়ি রায়গঞ্জে, ওর নাম আদিত্য সাহা। ওর হাত দেখবেন বাঁকা, ও বাবা ছাড়া চলতে পারে না, তাকেও আঘাত করা হয়েছে। কি করবে টানতে গেলে? পুলিশেরও কি করার আছে? 10 জন ভালো থাকলেও কিছু কিছু সিভিক আছে, তারা নৃশংসভাবে তোলে। কার হাত ভাঙলো, কার পা ভাঙলো, কার গলার কলার চেপে নিয়ে বেরিয়ে গেল। এটা তো হচ্ছে। কেন ধরছেন আপনারা? কেন ধরছেন? পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, যারা একটু উপরের লেভেলে যারা আছেন, ধরছেন কেন বলুন তো? কি অন্যায় আমাদের, কি অন্যায়! সিস্টেমে যাব মুখ্যমন্ত্রীর কাছে, কেউ ক্ষমতা কারোর আছে যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করাতে? আপনারা এগিয়ে আসুন, প্রত্যেকে, পুলিশ প্রশাসন প্রত্যেকে সুযোগ দিন, প্রতিবাদ করার জায়গা তৈরি করে দিন, সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। আজকে শিক্ষক দিবসে 5ই সেপ্টেম্বর, আজকে মানে ওর নাম ক্যানিং থেকে শহরজান লস্কর বোন এসছিলেন বাচ্চা কোলে করে, একটা কোলের বাচ্চা নিয়ে আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছি। চোখের জল ফেলছে, কলকাতার শিয়ালদায় চোখের জল পড়েছে, আমি বলে দিচ্ছি, আপনারা যদি ভালো করে ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। শিয়ালদায় টপ টপ করে টানা রোদে টপ টপ করে তার চোখের জল ফেলেছে। এই চোখের জলের কোনো মূল্য নেই? তার সাথে তার দিদি তাকে ধরে নিয়ে এসছে, তার রোগটার নাম হচ্ছে মায়োপ্যাথি, হাঁটতে পারে না, হাঁটলে দুটো পা ছোট হয়ে যায়, বসে পড়ে, চলতে পারে না, মেট্রোতে উঠতে পারে না। সে কেন শিয়ালদায় গিয়ে কাঁদবে? আজকের প্রতিবন্ধীরা যদি সঠিকভাবে, তারা তো কোনো কোটা নেয়নি, তারা আলাদা, তারা আমাদের সাথে লড়াই করে, আমাদের সাথে কম্পিটিশন করে তারা কিন্তু কোয়ালিফাই হয়েছে। তাহলে আজকের প্রতিবন্ধী যদি তার কর্মসংস্থান পেতে সে স্বাভাবিক হতে চাইছে, 3 বছর সময় লাগে, তাহলে অন্য প্রতিবন্ধীরা কি আর পড়াশোনায় আলো আসবে?
তারা তো অস্বাস্থ্যকর জীবনযাপন করবে। ওই সরকারের দেয়া 1,000 কোটি টাকা নিয়ে সারা জীবন অস্বাস্থ্যকর জীবন, সারা জীবন মানুষের লাথি ঝাঁটা খেয়ে বাঁচবে তারা। একটা প্রতিবন্ধী সে যদি একটা কর্মসংস্থান পায়, সে তো যোগ্যতা অর্জন করেছে, তারপরেও এই 3 বছর কেন রাজপথে পড়ে থাকতে হবে? আচ্ছা, মন্ত্রীদের জীবনযাপন নিয়ে আমরা প্রশ্ন করি, আপনারাই বলুন তো প্রশ্ন। এটা তো গণতান্ত্রিক সিস্টেম। পূর্ব বর্ধমানে 3 জন গেছিল মুখ্যমন্ত্রীর সভায়, কলকাতায় এত আন্দোলন করেছে মুখ্যমন্ত্রী দেখেন না, কিন্তু তার বাড়ির পাশে গেছে, তারা মুখ্যমন্ত্রীর সভায় গেছে। তারা প্রত্যেকেই তৃণমূলপন্থী, প্রত্যেকেই তৃণমূলের অ্যাক্টিভ মেম্বার। 3 জন চাকরি প্রার্থী গেছিল, তারা কোয়ালিফাইড, প্রত্যেকেই অ্যাক্টিভভাবে তৃণমূল করে। তারা গিয়ে দিদির বক্তৃতা দিচ্ছিল, তখন বললো দিদি আমাদের বিষয়টা নিয়ে একটু ভাবুন। দিদি থেমে গেলেন, থেমে গিয়ে বললেন, পুলিশকে বললেন যতক্ষণ না চুপচাপ ওদের, হ্যাঁ পুলিশকে বললেন যে ওদেরকে আগে ছবি তুললেন না কেন, আপনাদের সংবাদ মাধ্যমকে বলছে যে আপনাদের যদি ছবি তোলার দরকার হয় আগে তুললেন না কেন? যে 3টে মেয়ে যারা গেছিল অবু শিক্ষিকা, তারাকে ছবি তোলার জন্য গেছিল ডিএসএলআর নিয়ে, যে বড় বড় ক্যামেরা যেগুলো, তারাকে ছবি তোলার জন্য গেছিল? সাংবাদিকদের বলা হচ্ছে যে আপনারা ডিস্টার্ব করছেন কেন, ওদের ছবিটা তো আগে তুলে নিতে পারতেন। গণতন্ত্র। তারপর বললেন কি, না থামলে আমি আর শুরু করব না। কিন্তু ম্যাডাম একবার জিজ্ঞাসা করলেন না যে তোমাদের মানা কি কোচি বা বাবু, তোমাদের দাবিগুলো কি একটু বলো তো একটা মাইক্রোফোন দিয়ে? তারা বললে কিছু তো সলভ করা যেত। পাশে তো প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি ছিল, উনিও তো বলতে পারতেন যে তোমাদের বিষয়টা ভাবা হচ্ছে, একটু সময় লাগবে। সেখানে কোনো কথাই বললেন না, বরঞ্চ পুলিশকে সাজেশন দিলেন যে সাংবাদিক ভাইরা যেখানে থাকবে তার পিছনেও একটা ব্যারিকেড দেবে, যাতে যাতে জনগণ যেটা বলবে সেটা মুখ্যমন্ত্রীর কানে যেন না যায় বা সাংবাদিকরা যেন না দেখতে পায়, শুধু মুখ্যমন্ত্রীর বক্তৃতায় আমরা শুনে যাব। গণতন্ত্র এটা? উনি 30 সেকেন্ড 1 মিনিট বসে থাকলেন, কিন্তু 1 মিনিট কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করলো না যে আপনারা এত পুলিশ প্রোটেকশনের মধ্যে এসে দাবি রাখছেন, আপনাদের কুর্নিশ জানায়, এত সাহসিকতার পরিচয় দিই, কি দাবি বলুন তো? এই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেন না। এটা গণতন্ত্র? এটা গণতন্ত্র? এটা কি সুষ্ঠু গণতন্ত্র? আজকে আমি লাইভ করছি, আমার উপর চাপ আসতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু আমি ভয় পাই না, কারণ জীবনের যে মূল্যবান সময়টা কিন্তু অলরেডি পেরিয়ে যাচ্ছে। গত 3 বছরের একভাবে আন্দোলন করে যাচ্ছে। আজকে এসএসসিও নিয়েও হতো না যদি না সুপ্রিম কোর্ট এই অবস্থাটা তৈরি করতো। 10 বছর পর রিক্রুটমেন্টের পরীক্ষা হলো, আর ফ্রেশার যারা পরীক্ষা দিয়ে আনন্দ করছেন, চাকরি পেয়ে দেখাবেন কতজন ফ্রেশার চাকরি পাচ্ছে। প্রাইমারি আন্দোলনে সামিল হন প্রত্যেকে, যারা ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত আগে করা আছে তাদের কথা বলবো। 10 বছর পর ফ্রেশারদের কি দিল আপনারা একটু ক্যালকুলেশন করুন তো। যারা এসএসসি দিয়ে এসে ফ্রেশারদের 10 বছর পর যে পরীক্ষা হলো, কি দিয়েছে আপনাদের? অনেক বড় ভুল হচ্ছে, মুখ শুকিয়ে যাবে এই চাকরি প্রার্থীরা যদি একসাথে পথে নামে। আর পুলিশ প্রশাসনকে বলবো, একচেটিয়া বিচার করবেন না, চাকরি প্রার্থীদের কথাও শুনুন। যারা অর্ডার করে তাদেরকেও বলতে শেখান যে এদের দাবিটা ন্যায্য ম্যাডাম, এদের দাবিটা ন্যায্য, এদের বিষয়টা একটু ভাবুন। আমরা যদি প্রত্যেকে নিজের নিজের জায়গায় ঠিক থাকি, তাহলে দেখবেন গণতন্ত্র সঠিক পথে চলছে। আজকে যিনি মুখ্যমন্ত্রী, কালও নাও থাকতে পারে, কিন্তু স্কুলগুলো তো ক্ষতি হচ্ছে। যে স্কুলটা ভগ্নপ্রায়, যে স্কুলটা ভূতের বাড়ি তৈরি হচ্ছে, প্রাথমিক স্কুলটা, সেই স্কুল আর ফিরে আসবে বলুন তো? আপনার একটা বাচ্চা, দুটো বাচ্চা, আপনি কি তাকে সেখানে পাঠাবেন? পুরো বাড়ি হয়ে যদি পড়ে যায়, একবার বন্ধ হয়ে যায়, তাকে আর পাঠাবেন সেখানে? যে ও তো ভূতের বাড়ি হয়ে গেছে, ওখানে আমার সন্তান পাঠাবো না। প্রত্যেকের সন্তান তো প্রত্যেকের জীবনের চেয়ে সন্তানের দাম বেশি। সবাই ভালো জায়গায় পড়াতে চায়। যে স্কুলগুলো পঙ্গু হয়ে পড়ে যাচ্ছে, একজন শিক্ষক, আপনি অভিভাবক অভিভাবিকা হয়ে, বাবা মা হয়ে, আপনি কি সেই স্কুলে আপনার সন্তানকে পাঠাতে পারেন?
পাঠাবেন। আজ কষ্ট হচ্ছে তাদের জন্য, যারা উত্তরবঙ্গের মানে দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, শিলিগুড়িতে যারা উঠে গেছে বিকালবেলা। একটা আধার আমার গায়ে কাটা দিচ্ছে, একটা আধার দিকে মানে একটা কালো ছায়ার সামনে চলে আসছে। আমরা নোটিফিকেশন পাবো তো? আজকে আন্দোলন দেখেও যদি প্রশাসন আমাদেরকে জানাতো যে আমরা আন্দোলন বন্ধ করুন, আপনাদের বিষয়টা ইমিডিয়েট ভাবছি আমরা কিন্তু আন্দোলন করতাম না। আন্দোলন করার লক্ষ্য নয়, আমরা এমএলএ হতে আসিনি, আমরা এমপি হতে আসিনি। কিন্তু প্রাথমিক স্কুল এগুলো বন্ধ করার অধিকার কাউকে দেওয়া হয়নি। আর যে সরকার বন্ধ করছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন, এই অনিয়মের বিরুদ্ধে আন্দোলন। আগামীকাল প্রত্যেকে আসুন, শান্তিপূর্ণভাবে আসুন, জনসাধারণকে অসুবিধা না করে যে প্রতিরোধ গড়ে তুলতে হয় তুলব। সন্ধ্যা পর্যন্ত থাকছি। আর প্রত্যেকের কথা, আজকে আমরা সত্যিই আমরা নিয়োগ পেতাম, আমরা যদি 30 থেকে 40 হাজার, দেখবেন আজকে কাউকে পাচ্ছেন না, যখন ফর্ম ফিল আপ করবে তখন দেখবেন 50,000 ছাড়িয়ে যাবে। ফর্ম ফিল আপ 50,000 ছাড়িয়ে যাবে। খিদে নেই কারোর খিদে নেই। যারা এই গুটি কয়েকজনের খিদে আছে, আর কারো খিদে নেই। টুম্পা চৌধুরী ম্যাডাম বলছে আপনি এইভাবে আন্দোলন চালিয়ে যান যতদিন না ওরা দাবিটা মানছে। একদম ম্যাডাম, কিন্তু ব্যাপার ম্যাডাম, টুম্পা ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে আমরা চাকরি প্রার্থীরাই তো আমরা বুঝি না। আমাদের ম্যাক্সিমাম অনেকেই আছেন নেতাদের পিছনে গিয়ে আমরা ছবি তুলি, যার ফলে আমাদের খিদে নেই। 5,000 টাকার কোনো একটা কাজ যদি পাই সেই টার্গেট। আজকে সামনের দিনে যদি প্রাইমারি স্কুল না বাঁচানো হয়, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন মানে RTE অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালের, এগুলো দেখুন, বিলগুলো দেখুন ভালো করে। আর্টিকেল 21 নিয়ে দেখুন ভালো করে, যে এই সরকারের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ছে সেফ প্রাইমারি এডুকেশন, মানে একটা প্রাইমারি এডুকেশনকে সঠিকভাবে ইউটিলাইজ করা এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ছে। কিন্তু কি হচ্ছে, যেখানে ঝামেলা হচ্ছে, যেখানে যা হচ্ছে সেইখানে গিয়ে একটা কিছু করে দেওয়া হচ্ছে, যেখানে ঝামেলা হচ্ছে সেইখানে গিয়ে একটু মলম দেওয়া হচ্ছে। কিন্তু কেউ উঠে পড়ে লাগছে না যে প্রাইমারি স্কুলগুলো বাঁচাই, প্রাইমারি স্কুল বাঁচানোর জন্য এগিয়ে আসি। কারণ এই প্রাইমারি স্কুল আসছেন না কেন জানেন? এই প্রাইমারি স্কুলে গরিব মানুষের বাচ্চারা পড়ে তাই। আর এই গরিবের ভোট দান, তাতেই কিন্তু সরকার গঠন হয়। আপনারা একটু ভেবে দেখুন তো, ভোট হলো, নির্বাচন হলো, কিন্তু রেজাল্ট যদি 3 বছর পরে দেওয়া হয় তখন কি গাটা জ্বলবে তাদের, বলুন তো? ভোট হলো, রেজাল্ট দিচ্ছে না, বা মন্ত্রিসভা গঠন হচ্ছে না, এগুলো কিন্তু দ্রুত হয়ে যায়, এগুলো কিন্তু দেরি হয় না। দেখুন, পরিষ্কার কথা বলছি, অনেকে অনেক কথা বলবে, অনেকে লাইভ দেখছে, 139 জনের মতো লাইভ দেখছে, অনেক আমাদের দাদারা নেতারা অনেকে আছে। আপনারা একটা ভাবুন, 29 সেপ্টেম্বর 2022 সাল, কোনো আইনি জটিলতা নেই, আজকের ডেটে কোনো আইনি জটিলতা নেই। সরকার কাল শূন্যপদ প্রকাশ করতে পারে ইচ্ছে করলে, যে আমরা এই 40,000 শূন্যপদ আমরা সামনে রাখছি, আপনাদের নিয়োগ দেব, এই ক্লারিফিকেশনটা হোক বা এই সমস্যাটা মিটুক, আপনাদের নিয়োগ দেব। তাহলে একটা সুষ্ঠু গণতন্ত্র হলো। সরকারের বিরুদ্ধেও কেউ একটা কথা বললো না, কেউ এত রাতে লাইভে এলো না, উত্তরবঙ্গ থেকে ভাইয়েরা বোনেরা কেউ এই সারা রাত জেগে কলকাতার রাজপথে আন্দোলন করতে এলো না। আন্দোলন করার জায়গাটা তৈরি হবে কেন? আমার প্রশ্ন এখানে। আপনারা যদি প্রত্যেকে পথে নামেন, 10 জন নামলে দেখবে পিছন থেকে আরো 15 জন নামছে। এটা এমন প্রত্যেকের বুকে জ্বলছে আগুন। আপনি নেমে দেখুন, অন্যরাও আপনার দেখে নামবে। আজকে আমরা হবু শিক্ষকরা নামবো, আমাদের সাথে সাথে জনগণ নামবে। একদম পূর্ণিমা ম্যাডাম, একদম। মুখ্যমন্ত্রী SSC নিয়ে অযোগ্যদের নিয়ে বলছেন, অযোগ্যদের বেচারা, ওরা 10 বছর চাকরি করেছে, আর আমরা 3 বছর যোগ্যতা অর্জন করে বসে আছি। মারবে মারুন, কাল যাচ্ছে। আর সবচেয়ে দুর্ভাগ্য, আমাদের টেট উত্তীর্ণরা দিকে দিকে যদি একসাথে নামা যেত, একসাথে প্রতিরোধ গড়ে তোলা যেত, আমরা নোটিফিকেশন নিয়ে আসতাম। অনেকে ভাববে যে আন্দোলন করে কিছু হয় না,
আন্দোলন করে কিছু হয় না। আজকে বাস্তবটা দেখুন, আন্তর্জাতিক পরিস্থিতি দেখুন, আন্দোলন করে সবই সম্ভব। এই আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী এসছেন 2010, 9-10 নাগাদ, 11 নাগাদ। কি ছিল যে সরকার এসছে, সেই সংগঠনের, সেই সরকারের কতটা সংগঠন ছিল সেই সময়? আমার বলতে হচ্ছে 2010 সালের ঘটনাগুলো। আমি কোনো রাজনীতিতে যোগ নয়, আমি একটা মেসে থাকতাম, তারা বিভিন্ন রাজনীতির সাথে যুক্ত হতো। আমিও গেছিলাম কলকাতায় আইন অমান্য করতে। তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেত্রী ছিল, মুখ্যমন্ত্রী হয়নি। আবার লাইভের মাধ্যমে বলছি, সেই আইন অমান্যে আমি ছিলাম, নেত্রী মমতা ব্যানার্জি ছিলেন, আমাদের ধরে নিয়ে গিয়ে প্রেসিডেন্সি জেলে নিয়ে গিয়েছিল। আজকের মুখ্যমন্ত্রী তার সামনে আমি ছিলাম, কিন্তু আমি কোনো রাজনীতিতে না। আমি কিছু সেই আমলের সরকারের কিছু বেনিয়মের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম, কোনো রাজনীতির জন্য না। প্রেসিডেন্সি জেলে মুখ্যমন্ত্রীর সামনে বসে, মানে নেত্রী মমতা ব্যানার্জির সামনে বসে আছেন। প্রেসিডেন্সি ছেলের নেত্রী, তখনকার নেত্রী 9-10 নাগাদ মমতা ব্যানার্জি বসে আছেন, আজকে উনি মুখ্যমন্ত্রী। সামনে বলবো, কিন্তু আমি কোনো পলিটিক্স করি না। আমার লক্ষ্য, স্বপ্ন, পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়াবে আগামীকাল, সেই দাবি প্রত্যেকটা জায়গায় রাখা হয়েছে। আর আমাদের এই আন্দোলন যারা ডেকেছেন, যে সাধারণ চাকরি প্রার্থীরা, প্রত্যেকে, এখানে কোনো নেতৃত্ব নেই, এখানে কোনো ছাত্রনেতা নেই। আমিও সেই পথে যাব, সবার সাথে যেখানে যাই সেখানে যাব। আমরা আগামীকাল যে তথ্য দেয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী আপনারা সেখানে জমায়েত হবেন, সেখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাব। আজকে শিক্ষা দপ্তর যখন বিকাশ ভবন অর্ডার দিল শিক্ষা দপ্তরকে, যে আপনারা এই যে শূন্য স্কুলগুলো, যেখানে শিক্ষক শূন্য, সেখানে শিক্ষক বদলি করুন, তখন বলা গেল না যে নতুন প্রাইমারি শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না? একটা কথা ভেবে রাখবেন, মুখ্যমন্ত্রী না বলা পর্যন্ত হবে না। কালকে একটা ঐতিহাসিক আন্দোলন চাই কলকাতার রাজপথে, মানুষের কল্যাণের জন্য সব। একটা কথা মনে করবেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলুন, কেন্দ্রীয় মন্ত্রিসভা বলুন, রাজ্য মন্ত্রিসভা বলুন, রাজ্যসভা বলুন, ক্যাবিনেট বলুন, প্রত্যেকটাই কিন্তু মানুষের কল্যাণ সাধনের জন্য এই গণতান্ত্রিক সিস্টেমে বলে। সেই মানুষই যদি বঞ্চিত থেকে যায়, তাহলে কিসের গণতন্ত্র চলছে? আজকে যার খিদে নেই সে কিন্তু ভালো আছে, সে কিন্তু আমাদের দেখে হাসাহাসি করছে। এসি গাড়িতে করে যাতায়াত করছে, পর্ষদ হোক, বিকাশ ভবন হোক, অফিসাররা আমাদের ভালো রাখার জন্য, কিন্তু আমরাই তো ভালো নেই। এই গত 3 বছর বিভিন্ন ক্ষেত্রে, কখনো নবান্ন, কখনো বিকাশ ভবন, কখনো প্রাইমারি শিক্ষা পর্ষদ, কখনো কালীঘাট, কখনো তৃণমূল ভবন, বারে বারে রিকোয়েস্ট করছি, ভিক্ষা চাইছি যে আমাদের নিয়োগটা দিন, নিয়োগটা দিন। কেউ কোনো কর্ণপাত করে না। আমার মনে আছে, আমি শিক্ষামন্ত্রীর কাছে গেছিলাম তৃণমূল ভবনে। শিক্ষামন্ত্রী, আর একটা কথা বলি, যারা আমার রাজনৈতিক পরিচয় জানতে চায়, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, কিন্তু আমার বাড়ির বাবা মা তৃণমূল করেন, আমি বলেছি, আবারও বলছি, কোনো ভয়ের কিছু নেই। 2010 সালে ঝান্ডা ধরে মিছিলের সামনে হাঁটতো, কিন্তু মানুষটা, বাবার একটা চোখ, এই একটা চোখ নষ্ট হয়ে গেছে, সুন্দরবনে এখনো মাছ কাঁকড়া ধরে। সেইভাবে পার্টি করি না, আমাদের বাড়িতেও কেউ করে না, সাপোর্ট করে এইটুকুই। কারণ একটা দুঃখ, আমার বাবা বারে বারে বলে যে সিপিএম এর আমলে তখন তো এতটা সবকিছু হতো না, কোনো কিছু চাইলেই বলতো যে তোরা হায়ার কাস্ট পাবি না। কিন্তু এই সরকার এসে কিছু কিছু ক্ষেত্রে দিয়েছে, কিন্তু চাকরিটা দেওয়ার দরকার, কারণ চাকরিটা দরকার। আমার মা নিজেও বলেন যে চাকরিগুলো রেগুলার নিয়োগটা কেন করছে না? লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, অত টাকা দেওয়ার কি আছে? 500-700 হোক, না দিলে না দিক, কিন্তু প্রত্যেকবার নিয়োগগুলো দিক। একটা ফ্যামিলিতে যদি একজন চাকরি পায়, তাহলে সেই ফ্যামিলিটা লক্ষ্মীর ভান্ডার না হলেও চলবে। আমি যে কথাটা বলছিলাম, ভুলে গেছি সেই কথাটা, যে এই যে শিক্ষা দেওয়া, তৃণমূল ভবনের কথা বলছি, নেতাদের পাশে, মন্ত্রীদের পাশে অনেকগুলো কঞ্চি থাকে,
অনেকগুলো নেতাদের পাশে চামচা থাকে। 2017 প্রাইমারি টেট 2021 সালে হতে পারে, কিন্তু নতুন করে এই টেটে কেউ যুক্ত হতে পারেনি। শিক্ষামন্ত্রীর ঘরে ঢুকছি, কিছু কিছু আছে ওই রকম বললাম না, তারা বলছে আরো 3 বছর ওয়েট করুন, এত ব্যস্ত হচ্ছেন কেন, সবে তো পাস করলেন, ভাবতে পারছেন? আর এই শিক্ষামন্ত্রী বলুন, এই সরকার গঠনের জন্য আমরা কত কন্ট্রিবিউট করেছি? আমরা কি লড়াইয়ের পথে নামিনি? আমরা কি সরকারকে ভোট দিইনি? কিন্তু অধিকার নেই শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার। তার পাশে যে চামচাগুলো থাকবে তারা আমাদের বলছে, তারা বলছে যে আরো 3-4 বছর ওয়েট করুন। ঢুকতেই দিল না প্রথম দিকে যখন আমরা গেছিলাম। শিক্ষামন্ত্রী কাদের শিক্ষামন্ত্রী? আমাদের শিক্ষামন্ত্রী, আমরাই নির্বাচিত করেছি। সেই শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করতে পারবো না? কিসের গণতন্ত্র? কিসের গণতন্ত্র? এটা চলতে থাকলে কিন্তু সামনের দিনে বিপদ, পরিষ্কারভাবে জানাচ্ছে। সামনের দিনে এইভাবে যদি সুষ্ঠু গণতন্ত্র না পালন হয়, সামনে কিন্তু বিপদ আছে। দম্ভ, অহংকার আর ভিআইপি ভাব, এগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। সময় থাকতে চাকরি প্রার্থীদের যারা যোগ্যতা অর্জন করেছে তাদেরকে নিয়োগ দিন, আর মানুষকে মানুষ ভাবতে শিখুন। গাড়ির ধাক্কায় মানুষ মারবেন না, ঠিক আছে? গাড়ির ধাক্কায় মানুষ মারবেন না। সামনে 10টা পুলিশের গাড়ি, পিছনে 10টা পুলিশের গাড়ি, মাঝখানে নেতা যাচ্ছে, নেতার সাথে কথা বলা যায় না। ভোট আসলে হাত জোড় করে ভোটটা দেবেন। এই করে দেবো, তাই করে দেবো, ডবল ডবল চাকরি দিয়ে দেবো। কেন রাজপথে থাকতে হচ্ছে? আমি তো সরকার বারবার বলছি, সরকার বিরোধী নয়, সরকার বিরোধী নয়, সরকার বিরোধী নয়, কিন্তু সরকার যেভাবে দিনের পর দিন বঞ্চনা করছে, আমার পরিবার যেভাবে অভাবের মধ্যে পড়ছে, সেটা কি সরকার দেখছে? তাহলে সেই সরকারের পাশে আমি কি করে থাকবো? আগামীকাল আসুন, সামনে থাকবো, সামনে থাকবো। আগামীকাল আসুন, যা হয় হবে। মানুষের জীবনে একটা যা হয় হবে। সকালবেলা যাচ্ছি, দুটো পান্তা খেয়ে, ঠান্ডা গরমের সময় দুটো পান্তা, মা বলল একটু গুড় আছে, রান্না করতে বারণ করেছি, যে দুটো পান্তা ঠান্ডা আছে আর একটু গুড় দিয়ে পান্তা খেয়ে কালকে রাজপথে নামছি। প্রত্যেকে আসুন, এটা আমাদের সম্মানের সাথে, এই লড়াইটা সম্মানের সাথে হবে। এই লড়াইটা সম্মানের লড়াই। নেতা মন্ত্রীদের ছেলে কিন্তু আমাদের সাথে নেই, তারা বিদেশে পড়াশুনো করে, তারা কিন্তু এই আন্দোলনের রাজপথে আসে না, তারা নর্মালি যুবরাজ হয়ে যায়। এখন প্রত্যেকটা ব্লকে ব্লকে যুবরাজ তৈরি হয়ে গেছে, দেখবেন প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা গ্রামে গ্রামে যুবরাজ তৈরি হয়েছে। যে ছেলেটা, আমাদের এলাকায় বলি, যে ছেলেটা যেমন নর্মাল ছেলে, পাড়ার ছেলেরা যেমন ঘুরে বেড়ায় এদিক ওদিক, এদিক ওদিক অগসল জীবনযাপন, এদিক ওদিক বন্ধু বান্ধব, আনন্দ উৎসব, যে ছেলেটা ঘুরে বেড়াতো, সে আজকে যুবরাজ। মানুষ চাক আর না চাক, তাকে যুবরাজ বানিয়ে দিচ্ছে সবাই। এই যুবরাজ, ওই যুবরাজ, আগামী দিনের যুবরাজ, ব্লকে ব্লকে যুবরাজ, গ্রামে গ্রামে যুবরাজ। আর আমরা হয়ে গেছি ভিখারি। যোগ্যতা থাকলেও, স্পিকিং পাওয়ার থাকলেও আমরা যুবরাজ হতে পারবো না। আমরা প্রাইমারি শিক্ষক হওয়ার চেষ্টার জন্য আজকে মাথার চুল পেয়ে গেছে। আমরা ভেবেছিলাম 2010-এর পর ধারাবাহিক নিয়োগ হবে। আমার মা এই কথা শুনে বলছে, বলে শিক্ষামন্ত্রী যখন বলছে 3 বছর পরে চাকরি হবে, তোরা কিছু বলতে পারিসনি? বুড়ো বয়সে চাকরি পাবি? ভাবতে পারছেন? মা লাইভটা শুনছে, মা এসছে, লাইভটা শুনছে, যে বুড়ো বয়সে চাকরি পাবি। তারাও টেনশানে রয়েছে, ছেলে বিয়ে দিতে পারছে না, বাবা মা টেনশানে থাকেন। যত ছেলে মেয়ের বয়স বাড়লে বাবা মাও কিন্তু টেনশানে থাকে যে কবে ছেলেটার বিয়ে দেব। এটা কিন্তু বাবা মার দায়িত্বের মধ্যে পড়ে, দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। অনুরোধ করছে প্রত্যেকে আসুন, একটা অবরোধ গড়ে তুলুন, একটা আলোচনার পরিস্থিতি তৈরি করুন। তারা সুখে আছে, আমরা কিন্তু সুখে নেই। প্রত্যেকে নতমস্তকে প্রণাম। সামনে থাকছি, কাল পান্তা খেয়ে সামনে থাকছি, এর শেষ পর্যন্ত দেখে তাই ছাড়বো।
ঠিক 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 ঠিক, শেষ পর্যন্ত দেখে ছাড়বো, কোনো কথা হবে না। এখনো অনেক বয়স রয়েছে 40 পার হতে, কোনো কথা হবে না। যোগ্যতা অর্জন করেছি, আমাদের নিয়োগ দিতে হবে। টেট মানেই নিয়োগ। গৌতম পাল 100 বার বললেও আমি 200 বার বলবো, টেট মানেই নিয়োগ। অন্যান্য পাশের রাজ্য নিয়োগ দিচ্ছে, আপনারা কেন দিচ্ছেন না? আর বছরে 2 বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না, এত বড় কেন কথা বললেন? এই কথার উপর ভিত্তি করে নিয়োগ দিন। আর প্রত্যেকটা 49,368খানা প্রাইমারি স্কুল, প্রত্যেকটা স্কুলে একজন করে শিক্ষক পাঠাতে হবে। পারবেন কি পারবেন না? না হলে এই জমায়েত উঠবে না। আগামীকাল ঠান্ডাভাবে আসুন, প্রত্যেকে গণতান্ত্রিক ওয়েতে আন্দোলন চলবে। আর আমার যারা লাইভ দেখছে, অনেকে ট্রেনে আছে, হয়তো একটা সিট রয়েছে, তার মধ্যে 3জন শুয়ে আছে, 2জন শুয়ে আছে। একজন সামনের দিকে মুখ করে, তার মাথার পাশে আরেকজন পা দিয়ে। আপনারা যারা লোকালে ঘুরেছেন তারা জানেন, লম্বা যে সিটগুলো থাকে ট্রেনে, 2জন তো শোয়া যায় না, একজন শোয়া যায়। তা 2জন কি করে থাকবে? একজন তার পায়ের দিকে মাথা দেবে একজন, আর অন্য পায়ের দিকে আরেকজন মাথা দেবে। এই রকম করে কিন্তু অনেকে উত্তরবঙ্গ থেকে আসছে। তাদের রাতে খাওয়া হবে না, রাতে ঘুম হবে না। তারা অনেক ভোরবেলা কলকাতায় নামবে, নেমে শিয়ালদা স্টেশনে কোথাও ফ্রেশ ট্রেশ হয়ে নেবে, একটু কচুরি খেয়ে তারা বসে থাকবে যে আমরা কখন আশেপাশের জেলা থেকে যাব। তাইও তারা পথে নামবে। আমি আশেপাশের জেলা 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া আর বর্ধমান এবং এই যে কয়েকটা জেলা, এই কয়েকটা জেলাকে বলবো, ভাই যদি থাকে স্বপ্ন, চলে আসো আগামীকাল, চলে আসো। বেসরকারি কাজ করছেন, ছেড়ে দিন, চলে আসুন। আপনাদের জন্য ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সিতে নিয়োগ হবে। চলে আসুন আর পাশে থাকবেন। আমি লাইভ করছি কিন্তু সবার কাছে কিন্তু আমি কিন্তু যে খুব ভালো আমাকে বাহবা দিচ্ছি এমন নয়। কেউ কিন্তু চাকরি প্রার্থীদের বাবা মা অনেক আশীর্বাদ দেন, কিন্তু এক শ্রেণী কিন্তু ভালো চোখে দেখেন না। তাই পাশে থাকবেন, সুবিধা অসুবিধায় পাশে থাকবেন, এক ডাকে যেন প্রত্যেককে পাই। কারণ লড়াইটা কিন্তু সকলের স্বার্থে হচ্ছে। এত রাত্রে লাইভ করছি কিন্তু সকলের সার্বিক স্বার্থে, শুধু আমার স্বার্থ লুকিয়ে নেই। অবশ্যই আমার স্বার্থ আছে, আমার চাকরিটা খুব দরকার। এটুকুই বললাম, বলে শেষ করলাম। হ্যাঁ, আব্দুল মনা ভাই, আসছি দাদা, আসছি। ভাবতে পারছেন ট্রেনে আছে, ট্রেনে আছে, ভাবুন ভাবুন। আর ওনারা এসি রুমে এসিটা হালকা করে দিয়ে ঘুমিয়ে আছেন। আর আমরা চাকরি প্রার্থীরা এমপ্লয়মেন্টের দাবি নিয়ে আমরা কত, কোচবিহার থেকে কলকাতা বা জলপাইগুড়ি থেকে কলকাতা কত কিলোমিটার অক্ষয়? শাহিদ বাবু বলছেন এইমাত্র কলকাতা পৌঁছলাম। ভাবলেন ঘুমাবে কোথায়? স্টেশনে শুয়ে থাকবে, স্টেশন পরিষ্কার করতে আসবে, তুলে দেবে, আবার ব্যাগটা নিয়ে একটু ঘুম চোখে আবার উঠে অন্য জায়গায় শুয়ে পড়বে। ভাবতে পারছেন আপনারা এগুলো এই গায়ে কাটা দিচ্ছে? ভাবুন তো আপনারা, আপনারা ভাবুন, আপনারা ভাবুন তো। চলে এসছে শিয়ালদায়, কিন্তু এখন তারা শুয়ে আছে। মাইকের আওয়াজ কানে, কখন কোন ট্রেন যাচ্ছে তাতে কিন্তু ঘুম হবে না। তারা অপেক্ষা করবে 2 চব্বিশ পরগনার ক্যান্ডিডেটরা কখন আসবে। একদম সদানন্দ বসাক দা কমেন্ট করলেন, দাদা আসছি। এই দাদাটা সদানন্দ বসাক পূর্ব বর্ধমানে বাড়ি, জানেন, ফুচকা বিক্রি করেছে, তারপর হচ্ছে আপনার ঘুগনি বিক্রি করেছে করোনার সময়। একটা 5,000-7,000 টাকার একটা কাজ করে। বাবা অসুস্থ, বাড়ি বেডে পড়ে আছে, প্যারালাইসিস, বাবা উঠতে পারে না। সে 40 বছরের কাছাকাছি বয়স, সে সংসার করার প্রবল ইচ্ছে, কিন্তু তার কোনো উপায় নেই, তার কোনো উপায় নেই। হ্যাঁ, অক্ষয় বর্মন আমাদের সহযোদ্ধা, সে বলছে কোচবিহার থেকে 700 কিলোমিটার, 700 কিলোমিটার কলকাতা, এখানে আসতে হচ্ছে। আর লাইভ বাড়াবো না, এর শেষ নেই। বীরভূম থেকে আসে শুভজিৎ সূত্রধর মহাশয়, অরিন্দম ঘোষ, কালকে একটা কথা, ইন্টারভিউ নোটিফিকেশন দিন, না হলে গুলি দিন। একদম নোটিফিকেশান দিন। নোটিফিকেশান দিলেই হবে না, শূন্যপদ ঘোষণা করতে হবে আগে। শূন্যপদ নিয়ে আলোচনা ছাড়া কোনো প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে না। এটুকু বলে শেষ করলাম। 11:30 বেজে গেল। প্রত্যেককেই নতমস্তকে প্রণাম। সাবধানে আসবেন। গণতান্ত্রিক ওয়েতে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলবে। মিজানুর ভাই দেখছে কচুয়া থেকে যাবে, ব্যানারও তৈরি করে নিয়েছে। ভাবতে পারছেন? শুভরাত্রি প্রত্যেককে। হ্যাঁ, বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আসছি।
সুদীপ দত্ত স্যার, বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানে বিষ্ণুপুর, জয়পুরের জঙ্গল, মুকুটমণিপুর এখানে, বলুন তো, তারাও আসছে। পাশাপাশি জেলাগুলো কাল যেন একটা বিশাল একটা জমায়েত হয়, সারা বাংলা তথা ওয়ার্ল্ড দেখবে কালকে, যদি জমায়েত যদি ঠিকঠাক হয়, সারা ভারতবর্ষ দেখবে যে পশ্চিমবঙ্গে ছাত্র যুবরা এমপ্লয়মেন্টের দাবিতে রাজপথে নেমেছে। আসুন আগামী প্রজন্মের জন্য একটা ভালো কিছু করে যাই। ধন্যবাদ প্রত্যেকে, শুভরাত্রি। আর রাত বাড়াবো না, এখনও 123 জন লাইভ দেখছে। কুর্নিশ জানায় আপনাদের এই প্রতিবাদটাকে ধরে রাখার জন্য। আজ যা আন্দোলন করব, আগামীকাল দেখবেন প্রাথমিক স্কুলগুলো কিন্তু ঠিকঠাক চলবে, আর এই আন্দোলনই কিন্তু মানুষ মনে রাখবে। প্রত্যেককে শুভরাত্রি।